যে বাংলাদেশে প্রগতিশীল এবং গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অর্থাৎ এখানে কোনো ইসলামী শক্তি, এবং এখানে আমি মনে করি জামাত ইসলামীও এবং অন্যান্য কারোরই যদি তারা মুখ্য ভূমিকা দেখতে পায় তাহলে ভারত এটাতে খুশি হবে না। এখন কিন্তু এইবারও কিন্তু এই যে যাওয়া আসা হলো, আমাদের কিন্তু কোনো চাঁদাবাজি হলো না, যেটা কিন্তু সবসময় চাঁদাবাজি হয়। এবং এইবার কিন্তু ট্রাফিকও সেরকম জ্যাম হয় নাই, যেটা অন্যান্য বার হয়। হঠাৎ করে মনে হচ্ছে আল্লাহ মনে হয় প্রফেসর ইউনূসের পক্ষে বা সরকারের পক্ষে কাজ করতেছে, কারণ উনার কয়েকটা কাজ ওনার ভালো হচ্ছে, ওনার প্রশাসন ভালো কাজ করছে। বাংলাদেশ কিরকম হবে সেই ব্যাপারে ভারত অনেক চিন্তা করে, বিশেষ করে ভারতের যে সরকার এখন আছে, বিজেপি আরএসএস এর যেহেতু রাজনৈতিক অঙ্গ বা রাজনৈতিক বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক, সুতরাং তারা ভারতের মধ্যে মুসলমানকে একভাবে দেখে এবং তারা এই অঞ্চলের অন্যান্য দেশকে একভাবে দেখে, যেমন নেপালকে একভাবে দেখবে, এবং তারা কিন্তু বাংলাদেশকেও আরেকভাবে দেখে। পাকিস্তানকে তো দেখেই এবং বাংলাদেশকেও দেখে। তারা এতদিন ধরে মনে করতেন যে শেখ হাসিনা যতদিন ধরে বাংলাদেশকে সম্পূর্ণভাবে তার অধীনে রেখেছিলেন ততদিন পর্যন্ত তারা শান্তিতে ছিলেন, মানে তারা স্বস্তিতে ছিলেন। কিন্তু এখনই তারা মনে করছেন যে বাংলাদেশ হয়তোবা পশ্চিম বাংলা এবং পূর্ব ভারতে মুসলিম উগ্রবাদিতার একটা লঞ্চিং প্যাড হতে পারে। এই ভয় বা এই আশঙ্কা বা এই ভয় দেখানোটা উনাদের রাজনীতির একটা অংশ, এবং পশ্চিম বাংলায় মুসলিম আপনার রাজনৈতিক সচেতনতাকে বিজেপি এবং কোনোভাবেই এটাকে ভালো চোখে দেখে না, এবং তারা এই যে বর্তমানে যা কিছু বাংলাদেশে করছিল তার একটা বিরাট কারণ ওরা আমাদের পশ্চিম বাংলা বলা হয় যে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আগামী বছর যে বিধানসভার যে নির্বাচন হবে, সেই বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়ে তারা যদি দেখাতে পারে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার বেশি হচ্ছে, তাহলে যদি তাদের আরেকটু ভোট বাড়ে তাহলে তারা হয়তো জিতে যাবে। সুতরাং এখানে আমাদের মনে রাখতেই হবে যে নরেন্দ্র মোদী যখন আছেন এবং বিজেপি সরকার যতদিন আছে, আমরা বিজেপি সরকারের কিন্তু একটা মনে রাখতে হবে যে তাদের যে শত্রু দরকার, সে শত্রু যেমন মুসলিমরা তাদের অভ্যন্তরীণে আছে, বাংলাদেশ সেই শত্রু কিন্তু হতেই পারে। দে আর এ প্রাইম ক্যান্ডিডেট। অলরেডি পাকিস্তান হয়েই আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু প্রাইম ক্যান্ডিডেট। আখতার ভাই বলেছেন যে তাদেরকে আমাদের তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। আমি সে ব্যাপারে সম্পূর্ণ একমত। ভারত আঞ্চলিক শক্তি, আমরা তাদের সাথে সম্পর্ক ভালো সম্পর্ক চাই, সুসম্পর্ক চাই। কিন্তু যে জিনিসটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রগতিশীল এবং গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অর্থাৎ এখানে কোনো ইসলামী শক্তি, এবং এখানে আমি মনে করি জামাত ইসলামীও এবং অন্যান্য কারোরই যদি তারা মুখ্য ভূমিকা দেখতে পায় তাহলে ভারত এটাতে খুশি হবে না। আপনি জানেন যে আমাদের এখানে সামাজিক নিয়ম কানুন, যেমন ধরেন কথার কথা ফুটবল, মেয়েদের ফুটবল খেলা নিয়ে, অথবা মেয়েদের রাস্তায় সিগারেট খাওয়া নিয়ে, এইসব জিনিস কিন্তু এখন নিউ ইয়র্ক টাইমসে উঠতেছে। তো সুতরাং যখন নিউ ইয়র্ক টাইমস আপনাকে বলে যে আপনার এখানে ইসলামিস্টরা ঢোকার চেষ্টা করছে, ঠিক একই সময় ভারত বলে আপনাকে যে প্রগতিশীল গণতান্ত্রিক হতে হবে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জগৎ এবং ভারত বাংলাদেশের দিকে একটা খুবই নজরদারি করছে যে এখানে ইসলামপন্থীদের উত্থান হয় কি না। এবং আমি মনে করি যে ডক্টর এই ব্যাপারে বিএনপি সরকার, আমি 2001 থেকে 2006 ছিল, আমি 2004 থেকে ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করি 2006 পর্যন্ত, তখন কিন্তু বিএনপি সরকার কিন্তু এই একই ধরনের হয়েছিল বিএনপি সরকারের বিরুদ্ধে, যে আপনারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, এবং বিএনপি সরকার তখন এটা কোনো পাত্তাই দেয় নাই
এবং তার ফল কিন্তু ১/১১-তে তারা দিয়েছে। আমি এটা বলি। তখন কিন্তু আমি বারবার বলতাম পররাষ্ট্র সচিবকে যে দেখেন এটা কিন্তু ভুল হইতেছে। আপনারা কিন্তু পশ্চিমা জগতের মানে তাদেরকে মনে করেন না যে তারা কিছু করবে না। যাই হোক, সেটা অনেকদিন আগের কথা। এখন আবারও আমি মনে করি যে বাংলাদেশের কিন্তু এই দিকে নজর দেওয়া উচিত। কিন্তু তার মানে বাংলাদেশে মানুষের ধর্ম করার ব্যাপারে, ধর্মীয় সংবেদনশীলতার ব্যাপারে আমাদের কি ভূমিকা থাকবে না? অবশ্যই থাকবে। সেটুকু আমাদের মেনে চলা দরকার। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আরেকটা, যে সেটা হলো যে আমি মনে করি যে আমাদের সরকারি পর্যায়ে কথাবার্তা একটু কিন্তু ঠিক করে বলা উচিত। এগুলো কিন্তু বলা হয়েছে। আপনি যদি বিক্রম মিশ্রির যদি আপনি দেখেন, আমি দেখলাম ওইখানে যে সেখানে বলা হয়েছে যে, আমি একটু এখানে পড়ে শোনাইতে বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আর কি, আহ্বান করেছেন ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার জন্য। তাহলে এই ব্যাপারে আসলে আমাদেরকে আরেকটু সাবধান হওয়া উচিত। আমার কথা হচ্ছে চিপ, টক ইজ চিপ। হ্যাঁ, এত কথা বলার, যদি করতে পারেন করে ফেলেন, কাজ করে ফেলেন, তারপরে দেখা যাবে কথা বলার থেকে করা। আর আরেকটা হচ্ছে যে, কিন্তু ওনারা এই কথা বলেছে, ঠিক আছে, বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন যে ঢাকা দিল্লি সম্পর্ক নষ্ট যাতে না হয় এরকম কথা বলার জন্য, কিন্তু আবার ওনারাই তো বললেন প্রগতিশীল গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক, সেখানে তো ওনারা আওয়ামী লীগকেই টেনে আনলেন ইনডাইরেক্টলি। আওয়ামী লীগকে তারা, আপনি এই জিনিসটা বুঝেও না বুঝার ভান করবেন। আপনি বলবেন যে আওয়ামী লীগ এই কারণে আমি করতে পারবো না, বা আওয়ামী লীগকে আপনি সোজাসুজি নিজে না বলে, এখন পর্যন্ত প্রফেসর ইউনূসের বা অফিসিয়াল পজিশন হচ্ছে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের পজিশন। কিন্তু এখনো এইটা যদি কোনো ব্যুরোক্রেটিক বা কোনো টেকনিক্যাল ওয়ে যদি বের করতে না পারেন, বা পলিটিক্যাল কোনো উপায় বের করতে না পারেন, তাহলে প্রবলেম হবে। আমি যেটা বলতে চাই যে উনি তো এখন এটা চেঞ্জ করেন নাই। আওয়ামী লীগকে আমরা দিতে পারবো না, সোজা কথা আমি মনে করি। তো আওয়ামী লীগের বিচার আগে হোক। এখন তো আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশে এখন যেরকম দেখা যাচ্ছে, গত রোজায় এই সরকারের কিন্তু দুটা কৃতিত্ব আছে। সেই কৃতিত্বগুলো কিন্তু হলো গিয়ে যে পণ্য দাম মোটামুটি ভাবে একটা ইয়েতে ছিল, নিয়ন্ত্রণে ছিল, তাদের বিদ্যুৎ বিভ্রাট হয় নাই, আমাদের পুলিশ এখন মোটামুটি ভালোই কাজ করতেছে, আস্তে আস্তে বেটার হচ্ছে। সুতরাং এখন কিন্তু এইবারও কিন্তু এই যে যাওয়া আসা হলো, আমাদের কিন্তু কোনো চাঁদাবাজি হইলো না, যেটা কিন্তু সবসময় চাঁদাবাজি হয়। এবং এইবার কিন্তু ট্রাফিকও সেরকম জ্যাম হয় নাই, যেটা অন্যান্য বার হয়। হঠাৎ করে মনে হচ্ছে আল্লাহ মনে হয় প্রফেসর ইউনূসের পক্ষে বা সরকারের পক্ষে কাজ করতেছে, কারণ উনার কয়েকটা কাজ উনার ভালো হচ্ছে, উনার প্রশাসন ভালো কাজ করছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। আমি উনার প্রশাসনের সমালোচনা করেছি, কিন্তু আমি তো স্বীকার করতে হবে আমার যে হ্যাঁ, উনার কিছু হচ্ছে। এখন এই মুহূর্তে আমরা আরেকটা নির্বাচন দিব কিনা, মানুষের মধ্যে আমি যেটুকু দেখি, যে মানুষ মনে করে যে নির্বাচন দেওয়া মানে হচ্ছে কি, যে নির্বাচনে জিতবে তিনি এখনই দখলদারিত্ব করতে চান, এবং তার তৃণমূলকে তখন ওই দলের শাসন আমাদেরকে শুনতে হবে। আমরা এতদিন আওয়ামী লীগ করেছি, এখন আরেক দলের শাসন আমরা শুনবো, তারা এখন করবে। এখন আমরা মনে করছি সাধারণ মানুষ যারা দলীয় নয়, নির্দলীয়, নিঃস্বার্থ, তারা মনে করছে যে তাদের স্বার্থ বোধহয় রক্ষা হইতে পারে ডক্টর ইউনূসের কারণে। কিন্তু ডক্টর ইউনূসও তো সেটা এই কয়েকদিন আগে তাদের এইটুকু আমার মনে হয় সক্ষমতা অর্জন করতে বা দক্ষতা অর্জন করতেও কিন্তু 7 মাস সময় লেগেছে। আমার মনে হয় যে ভবিষ্যতে, এবং উনার আক্তার ভাই বলেছেন যে উনি কিন্তু আসলে রাজনৈতিক ভাবে চাইতেছেন আরো লম্বা সময় থাকতে, এটা আমরা আগেও বলেছি। হয়তো উনি থাকবেন, এখন নতুন কোনো বুদ্ধি, এখন উপায় বের করবেন। সো আমি বলতে চাই আপনার এই প্রশ্নের উত্তরে ফাইনালি আবারও, যে ভারত আমাদের এসবের মধ্যে হস্তক্ষেপ করবে, আপনি কিন্তু এটা ফেরাতে পারবেন না। আমাদের দেশে ভারত করবে এটা, আমেরিকা কিন্তু তার চারিপাশের দেশে করে, সেটা কিন্তু আপনার রাশিয়া কিন্তু তার পাশের দেশে করে।
এটা কিন্তু করে। চায়নাও কিন্তু তার পাশের দেশে কিছুটা করে, মানে অবশ্যই করে। পাশের দেশে করার জন্য সুতরাং করবে নাকি আওয়ামী লীগের জন্য করবে বিজেপি সরকার, মানে মোদী সরকার? পাশের দেশের জন্যই করে, পাশের দেশে তারা হস্তক্ষেপ করবেই, এবং তাদের হস্তক্ষেপ এইখানে আর কি, আওয়ামী লীগ হচ্ছে তাদের পক্ষের শক্তি, আওয়ামী লীগ থাকলে তারা সবচেয়ে শান্তিতে থাকে, তারা সবচেয়ে খুশি থাকে। সুতরাং তারা এটা করবে। আমাদের ধরে নিতে হবে যে আমরা কিভাবে তাদের সাথে সংযুক্ত হ্যান্ডেল থাকতে পারি, করবে। আমরা কিভাবে হ্যান্ডেল করব। এটা কিন্তু এটাকে আবেগের বশে দেখলে মনে হয় হবে না। আমি এখানে আরেকটা কথা আমার মনে হয়, আপনি 1,80,000 রোহিঙ্গার ব্যাপারে একটু বলি। জি জি 1 লক্ষ কলিমুল্লাহ ভাই যেটা বলেছেন সেটা সবচেয়ে ভালো কথা, যে ওই যেই এলাকায় ওরা যাবে আরাকান, সে আরাকান তো এখন তাদের ইয়েতে নাই, হাতে নাই। তাদের কাছে লিস্ট পাঠানো হয়েছিল 8 লক্ষের। আমি দেখলাম এখানে যে 8 লক্ষের 8 লিস্ট পাঠানো লক্ষের হয়েছে একটা লিস্ট। বোধহয়। হ্যাঁ, একটা লিস্ট ছিল 2019 সালের। সেখান থেকে তারা 1,80,000 নাম বলেছে যে এখন আমরা এটাকে ইয়ে বললাম যে এটা ঠিক আছে, এরা আসতে পারে। এরা আসতে পারে এটা যে বলেছে, এবং সেটা খলিলুর রহমান সাহেবের সাথে একটা মিটিং এ বলেছে, ওদের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বোধহয় বলেছে, হ্যাঁ, ডেপুটি প্রাইম মিনিস্টার, মায়ানমার ডেপুটি প্রাইম মিনিস্টার মিস্টার থান সোয়ে and foreign minister on the sidelines of 6th Bay of Bengal, ওকে বিমস্টেকে। তো উনি খলিলুজ্জামান সাহেবের সাথে এটা বলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই এলাকা তো আরাকান আর্মির দখলে, সুতরাং আরাকান আর্মির সম্মতি ছাড়া ওটা তো সম্ভব না। আমরা যেটা মনে করি যে সেটা হচ্ছে যে আরাকান আর্মি এখানকার মেইন এখন ফোর্স, প্রধান শক্তি হচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ সেনাবাহিনীর আরাকান আর্মির সাথে সংযোগ রাখতে হবে, এবং সেই 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 নিবিড় যোগাযোগ রাখা দরকার। এবং তারা যদি জান্তার সাথে একটা সংযোগ রাখতে চায় রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা রাখুক, সরকারি পর্যায়ে রাখুক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আসল হবে হচ্ছে গিয়ে আরাকান আর্মির সাথে এবং চীনের সাথে এবং সামরিক জান্তার সাথে। কারণ যাতে, এবং আমরা খালি এখানে এটাও দেখলাম, ওখানে লেখা আছে ওই অনুষ্ঠান ইয়েতে, এই খবরে, যে 1,80,000 কে পাঠালেই এটা হয়ে যাবে, এটা এত সহজ না। মানে এটা এইভাবে বলার সাথে হবে না। আরাকান আর্মি সবাই যদি সম্মত হয়, সম্মতি দেওয়া হয়, তাহলে 1,80,000 কেন, তাহলে পুরোটাই যাওয়া উচিত। তাহলে পুরোটাই যাওয়া উচিত। এখন তো সামরিক জান্তার উপর এটা নির্ভর করে না যে সে কি বললো, সে কিছু, কারণ তার এখানে দখল নাই। আমি এইটুকু বললে এখানে শেষ করতে চাই।